আমি তো চাই না বাংলাদেশের মানুষের লাশ পড়ুক আমার ক্ষমতার জন্য। আমি ক্ষমতায় এসেছি জনগণের সেবা করতে, জনগণের উন্নতি করতে, এবং আমি তো তা করেছি, এটা আমি দাবি করতে পারি, আমি সেটা করেছি। এবং এরা যে হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে তারা তো নিজে স্বীকার করেছে। ইউনূসের উপদেষ্টা সমন্বয়ক বলল পুলিশ হত্যা করে এবং মেট্রো রেলে আগুন দিয়ে তারা বিপ্লব সফল করেছে। সিরাজগঞ্জে বিএনপির এক নেতা বললেন পুলিশকে মেরেছে বলেই আন্দোলন সফল হয়েছে। আবার এক ইসলামিক দলের আরেকজন বললেন পুলিশকে হত্যা করেছে বলেই তাদের আন্দোলন সফল হয়েছে। এবং এই যে জঙ্গি গোষ্ঠীগুলো এদের সাথে যে যুক্ত ছিল সেটা তো আজকে সকলের কাছে পরিষ্কার। আপনারা দেখেন যে সমস্ত জঙ্গি সংগঠন, সেই জামাত শিবির, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির সহ বিভিন্ন জঙ্গি সংগঠন, এগুলি তো তাদের সাথী, তাদের দোসর। কাজী আমি আবারও অনুরোধ করবো দেশবাসীকে, হ্যাঁ, হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, অগ্নিসংযোগ করেছে, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বিটিভি ভবন, বিটিআরসি ভবন, সেতু ভবন, সড়ক ভবন থেকে শুরু করে একে একে যারা আগুন দিয়ে পুড়িয়েছে তা তো নিজেরাই স্বীকার করেছে। প্রত্যেকে দাবিদার, কে কোনটা আগুন দিয়েছে সেটা তারা নিজেরাই করেছে। কিন্তু এরপরে মামলাগুলি দিয়েছে সব আওয়ামী লীগের নেতাকর্মী এবং আমার বিরুদ্ধে। আমরা নাকি হত্যাকাণ্ড করছি। আমরা কেন হত্যা করতে যাব? আমি তো দেশের মানুষের ক্ষতি করতে আসিনি ক্ষমতার লোভে। আমি তো দেশ বিক্রি করে ক্ষমতা আসতে চাইনি। আমি দেশের কল্যাণ করার জন্যই। কিন্তু মামলাগুলি সব আমাদের বিরুদ্ধে। আর এদিকে হামলাগুলি করেছে তারা, খুন করেছে ইউনূস সাহেবের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে। কাজে আমি কখনোই সংঘাত চাইনি। বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে এখন বক্তব্য রাখবেন বাঙালি জাতির দ্বিধাহীন কাণ্ডারি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা। শ্রদ্ধা নেত্রী। আপনারা জানেন 5ই আগস্ট এই দিনটিতে আমার ছোট ভাই শেখ কামাল, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, সে জন্মগ্রহণ করেছিল। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন করতে গিয়ে তিনি কারাগারে বন্দী হয়ে যান। আমার ছোট ভাইটি কিন্তু বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়ে কিন্তু বড় হতে থাকে। মাঝে মাঝে আমার বাবাকে যখন গোপালগঞ্জে নিয়ে যাওয়া হতো কেস চলাকালীন সময়ে, তখন কামালের সাথে একটু দেখা হতো। কামাল, আমি যখন বাবাকে আব্বা আব্বা বলে ডেকে তার কাছে যেতাম, কামাল আমাকে প্রশ্ন করতো হাসুপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলতে পারি? আমাদের জীবনটা এমনই ছিল। এই বাঙালি জাতির জন্য একটা জীবন উৎসর্গ করেছিলেন। কামাল লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা সব দিক থেকে অত্যন্ত পারদর্শী ছিল। আবাহনী ক্রীড়াচক্র কামালের হাতেই গড়ে তোলা। আধুনিক ফুটবল খেলার প্রবর্তন সেই করেছিল। স্পন্দন নামে একটি শিল্পী গোষ্ঠী করে আমাদের দেশজ গানগুলি, সেগুলিকে একটা মডার্ন টিউন দিয়ে জনগণের কাছে যে পপুলার করা, জনপ্রিয় করে গড়ে তোলা, সেটাও কিন্তু তারই উদ্যোগ ছিল। উপস্থিত নাটক এবং উপস্থিত বক্তৃতায়
এমনকি নাট্যমঞ্চ, ইউনিভার্সিটির যে কোনো অনুষ্ঠানে নাটকে অংশগ্রহণ করা, সব দিক থেকেই তার দক্ষতা ছিল। খুব চমৎকার সিতার বাজাতে পারতো। গভীর রাতে কামালের সিতারের মূর্ছনা সারা বাড়িটা যেন গম গম করতো। রাজনৈতিক ক্ষেত্রেও তার বিচরণ ছিল অত্যন্ত বলিষ্ঠ। শাহিন স্কুল থেকে পাশ করে ঢাকা কলেজে ভর্তি হয়। তখন থেকে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল। কোনো চাওয়া পাওয়া ছিল না বা পদের আকাঙ্ক্ষা ছিল না। বিশেষ করে 68 সালে আমার বাবার বিরুদ্ধে যখন আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হলো, এবং তখন যা ছাত্র জনতার আন্দোলন, সে আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। 1971 সালে কামাল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। 70-এর নির্বাচনের সময় একজন নির্বাচনের কর্মী হিসেবে সে কাজ করেছে। আর 71 সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। নিজে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। স্বাধীনতা অর্জনের পর, মুক্তিযুদ্ধে বিজয়ের পর, যেহেতু কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আমার মার ইচ্ছা ছিল কামাল তার মাস্টার্স ডিগ্রিটা সম্পন্ন করবে। তাই সেনাবাহিনীতে যোগ দিয়েও সে সেখান থেকে পদত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। মাস্টার্স ডিগ্রির পরীক্ষাও দিয়েছিল, কিন্তু সেই রেজাল্ট আর দেখে যেতে পারেনি। 1975 সালে 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করে, একই সাথে আমার মা, আমার ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, ওর ছোট 10 বছরের ভাই রাসেল, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল এবং পারভিন জামাল রোজি, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা, আমার ফুফাতো ভাই মুক্তিযোদ্ধা, বাংলার বাণীর সম্পাদক এবং তরুণ নেতা শেখ ফজল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, আমার ফুফা আব্দুর রাউফ সাইনিয়াবাদ মুক্তিযোদ্ধা, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছর নাতি সুকান্ত সহ আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান, 3টি বাড়িতে আক্রমণ করে 18 জন মানুষকে নির্মমভাবে হত্যা করে। ঘরে ঢুকে ওরা কামালকেই প্রথম হত্যা করেছিল। যারা একই সাথে যুদ্ধ করেছে, রণাঙ্গনে ছিল, তাদের হাতে কামালকে জীবন দিতে হলো। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং আপনাদের কাছেও কামালের জন্য দোয়া চাই। অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করত। সুলতানা কামাল খুকির সাথে ওর বিয়ে হয়েছিল। খুকি স্পোর্টস, যে আপনারা জানেন যে ইউনিভার্সিটি ব্লু হিসেবেই সে সম্মাননা পেয়েছিল। কিন্তু একই সাথে ঘাতকের বুলেট সকলকে নিয়ে গেল। আজকে তার কামালের 76তম জন্মদিন। আমরা পিঠি ভাই বোন, একই সাথে আমরা বড় হয়েছি, একই সাথে খেলাধুলা, সাইকেল চালানো। কামাল যে যা করতো আমরা একসাথে সবসময় চলতাম। 15 আগস্ট আমরা দুটি বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, কিন্তু সেই বাচ্চাটা আমার জন্য খুবই কষ্টের। তারপর আমি 6 বছর রিফিউজি হিসেবে থাকি।
আওয়ামী লীগ আমাকে যখন বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করে, আমি ফিরে আসি দেশে। আমি বাংলাদেশের জনগণকে এটুকুই বলবো, আমার ফিরে আসাটা ছিল জনগণের জন্য কাজ করা, জনগণের ভাগ্য পরিবর্তন করা। যে জাতির জন্য আমার বাবা জীবন দিয়ে গেলেন, আমার মা জীবন দিয়ে গেলেন, আমার ভাইয়েরা জীবন দিল, সেই জাতির ভাগ্য পরিবর্তন করাটাই ছিল আমার একমাত্র লক্ষ্য। আর আমি সেটা সফলভাবে করতে পেরেছি। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন, 21 বছর পর সরকার এসে সেই বাংলাদেশের মানুষ বাঙালির জন্য আমি কাজ করি। তাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, শিক্ষার সুযোগ করে দেওয়া, চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া, অবকাঠামোগত উন্নয়ন, কিনা করেছি। দ্বিতীয়বার যখন সরকারে আসি, আমাদের যে নির্বাচন ইশতেহার ছিল, দিন দিন বদলের সনদ, আমরা তা বাস্তবায়ন করি। এবং লক্ষ্য ছিল যে 2020 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা যখন উদযাপন করব, তখন বাংলাদেশ আরো এক ধাপ উন্নত হবে। আমি কিন্তু কথা রেখেছি, বাংলাদেশ ঠিক ওই 2021 সালেই উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, এবং তা বাস্তবায়নের প্রস্তুতিও আমরা নিয়েছি। যেমন দেশের মানুষের সার্বিক আর্থসামাজিক উন্নতি হয়েছে, গ্রামগুলির নাগরিক সুবিধা, প্রত্যেকটা গ্রামের মানুষ যেন সুযোগ পেয়েছে, প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে সকল ঘর আলোকিত করে দিয়েছি। ভূমিহীন গৃহহীন মানুষ, হিজড়া, বেদে, কুষ্ঠরোগী সহ সমাজের অনগ্রসর যারা, বিনামূল্যে প্রতিটি পরিবারের জন্য 2 কাঠা করে জমি, কাঁচা পাকা ঘর তৈরি করে দিয়েছি এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। শিশু মৃত্যু হার, মাতৃ মৃত্যু হার কমিয়েছি। মানুষের আয়ুষ্কাল 59 বছর থেকে 73 সাল পর্যন্ত বৃদ্ধি করেছি। সাক্ষরতার হার 45 ভাগ থেকে 78 ভাগে উন্নীত করেছি। দেশের তরুণ সমাজের জন্য ব্যাপকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছি, ব্যবসা বাণিজ্য যাতে সুষ্ঠুভাবে চলতে পারে তার জন্য যা যা করণীয় সব করেছি। শ্রমিকদের বেতন কয়েক ধাপ আমি উন্নীত করে দিয়েছি। প্রতিটি মানুষ যেন সুন্দরভাবে তার জীবন জীবিকা চালাতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমি দেশের মানুষের জন্য কাজ করেছি। যেখানে আমার বাংলাদেশের মানুষ যাতে একটা উন্নত জীবন পায়, সেটাই তো আমার লক্ষ্য ছিল। দারিদ্র্যের হার 2006 সালে যেখানে 41.5 ভাগ ছিল, সেটাকে আমি কমিয়ে এনেছিলাম মাত্র 18 শতাংশে, 18 ভাগে। সেটা 2023 সালে হিসাব। একদম অতি দারিদ্র যা ছিল 25.1 ভাগ, সেটাকে আমি মাত্র 5.6 ভাগে নামিয়ে আনি। খাদ্য উৎপাদন আমরা বৃদ্ধি করি, প্রত্যেকটা দরিদ্র মানুষ, কর্মহীন মানুষ, তার ঘরে ঘরে খাবার পৌঁছে দিই। এছাড়া বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী প্রত্যেকের ভাতার ব্যবস্থা করে দিয়েছি, সার্বজনীন পেনশনের ব্যবস্থা করে দিয়েছি। মানুষের জীবন মান উন্নত করা, এটাই তো আমাদের লক্ষ্য ছিল। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় বিনামূল্যে 30 প্রকার ঔষধ এবং মানুষের স্বাস্থ্য
সেবাটা যাতে নিতে পারে সে ব্যবস্থা করে দিয়েছিলাম। বাংলাদেশকে আমরা একটা উন্নত মর্যাদায় তুলেছিলাম। উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছিল বিশ্ববাসীর কাছে। অর্থনৈতিক ক্ষেত্রে 35তম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। দক্ষিণ এশিয়ায় আমাদের স্থান ছিল শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে দ্বিতীয় স্থান, এশিয়াতে নবম স্থান। বাংলাদেশের কোনো মানুষের যেন কোনো কষ্ট না হয় সেদিকটাই আমাদের সবসময় লক্ষ্য রেখেছি, এবং অবকাঠামোগত উন্নয়ন করে যা আজ দৃশ্যমান, দেশকে একটা উন্নত জায়গায় আমরা নিয়ে এসেছিলাম। এরই মধ্যে আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছিল, দায় মুক্তি। আমাদের কোনো অধিকার ছিল না বিচার চাওয়ার, কিন্তু আমরা সরকার এসে সেই বিচারহীনতার কালচার থেকে বাংলাদেশকে বের করে সেই খুনিদের আমরা বিচার করি। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে 30 লক্ষ মানুষ জীবন দেয়। প্রায় 2 লক্ষের উপর মা বোন, যাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী, আল বদর, রাজাকার, আল শামস বাহিনী গড়ে তুলে, তাদের মাধ্যমে এই মেয়েদেরকে পাকিস্তানি সেনা ক্যাম্পে পৌঁছে দেওয়া হতো। এই মেয়েরা ছিল সেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিনোদনের খোরাক। বিধ্বস্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়, তাদেরকে পুনর্বাসন করা হয়। ওই যুদ্ধ অপরাধীরও আমরা বিচার করি। বাংলাদেশের জনগণ যাতে ন্যায় বিচার পায় সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম। আজকে আমরা বাংলাদেশের অবস্থাটা কি দেখি? আজকে আপনাদের সঙ্গে যখন কথা বলতে এসেছি এই 5 তারিখে মনে পড়ে 2024 সালের 15 জুলাই থেকে যে গণহত্যা শুরু হয় বাংলাদেশে, নির্বিচারে পুলিশ হত্যা করা হয়, 460টা পুলিশ ফাঁড়িতে আগুন, এবং পুলিশ ভিতরে আটকা পড়ে সেখানে পুড়ে মারা যায়। আর যারা মারা যায়নি তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে। একটা জীবন্ত মানুষকে এইভাবে পিটিয়ে, রামদা, চাপাতি, চাইনিজ কোড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা, তারপর আবার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া, কিরকম বীভৎস সেই ঘটনাগুলি ঘটতে শুরু করলো 15 জুলাই থেকে। আজকে আপনারা নিজেরাই তো ভালোভাবে দেখতে পাচ্ছেন দেশের অবস্থাটা কি। আপনারা জানেন দেশের মানুষ কেউ ভালো নাই। বাংলাদেশ আজকে হায়নার কবলে পড়েছে। এই বীভৎস হত্যাকাণ্ড দেখে মনে হয় আবার যেন বাংলাদেশ সেই 1971 সালের মতো হানাদারদের দখলে। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকলেই অবরুদ্ধ জীবন কাটাচ্ছে। একটা ক্ষমতা লোভী দুর্নীতিবাজ জঙ্গিদের দ্বারা সমগ্র জাতি নিষ্পেষিত, অবরুদ্ধ জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। এটা সোনার দেশকে আজকে শ্মশানে পরিণত করা হয়েছে। আর এর নেতৃত্বে রয়েছে কে? যিনি নিজে স্বীকার করেছেন যে জুলাই মাসের যে আন্দোলন, কোটা বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলন, এখানে কোনো নেতা ছিল না বা ছাত্র জনতাই কিছু জানতো না। এটা ছিল তার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ, মাস্টার মাইন্ড দ্বারা সব ঘটনা সে ঘটিয়েছে। তিনি কে? আর কে নন, এই অমানুষ, জঙ্গিবাদ, ফ্যাসিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ক্ষমতার লোভ অনেকদিন থেকেই। 2007 সালেও সে এসেছিল, দল করতে ব্যর্থ হয়ে যায়, কিন্তু সেখান থেকে সরেনি। বাংলাদেশকে বিক্রি করার
আমাদের চট্টগ্রাম পোর্ট, সমুদ্র সম্পদ সবকিছু বিক্রি করার মুচলেকা দিয়ে ক্ষমতা দখল করার উদ্দেশ্য নিয়েই কিন্তু এই হত্যাকাণ্ড এবং এই নির্যাতন শুরু করে। অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী জঙ্গিবাদী ইউনূস এবং তার উপদেষ্টাবৃন্দ এবং সমন্বয়ক, আর মাস্টার মাইন্ড দেশীয় দালাল, যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর হত্যাকারী, গ্রেনেড হামলাকারী, যত হলি আর্টিজানের হত্যাকারী, সব দোষীদের ছিল তার দোসর। তাদেরকে নিয়ে তার ক্ষমতা দখল, আর সেই সাথে বিদেশি শক্তি, সেই ডিপ স্টেট, ইউএস এইড, সোরস নামে ধনকুবেরের টাকা এবং তার নিজের গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোনের অর্থ আত্মসাৎ করে যে সমস্ত টাকা বানিয়েছে সেগুলি সে ব্যবহার করে। আজকে বাংলাদেশের অবস্থা হচ্ছে, আজকে গণতন্ত্র হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী, আইনজীবী, সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি আমাদের সুফি সমাজ, মাজার শরীফ, সবকিছুই একে একে ধ্বংস। তার উপর সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী নির্মমভাবে তারা হত্যার শিকার। আমি চেষ্টা করেছি, আলোচনা করেছি, আমাদের মন্ত্রীদের দিয়ে আলোচনা করানো, সমঝোতা আসা, সব রকম চেষ্টা করেছি। আন্দোলনকারীদের সব দাবি মেনে নিয়েছিলাম। তারপরেই দেখলাম 9 দফা, আবার 9 দফা থেকে চলে গেল 1 দফা। এই আলোচনা করে, তাদেরকে সমঝোতা এনে, তাদের সমস্যার সমাধান করে, তাদের দাবি পূরণ করে, তারপর যখন আমি দেখি যে না, তারা থামে না, আমার কাছে তো তখন তথ্য এসেছে এদের কাছে অস্ত্র আছে। এবং সেই অস্ত্র আপনারা জানেন যে যখন এই আহতরা, তাদের আমি চিকিৎসার ব্যবস্থা করেছিলাম, যে ডাক্তার এবং যাকে আমি স্বাস্থ্যমন্ত্রী করেছিলাম, সামর্থ্য সেন, এবং আমাদের ডাক্তার রোকেয়া, প্রত্যেকটা রুগীকে দেখতে গেছে, তাদের বিনামূল্যে সবকিছু চিকিৎসা ব্যবস্থা আমি করেছি। যতদিন আমি ক্ষমতায় ছিলাম বা দেশে ছিলাম, প্রত্যেকে কিন্তু চিকিৎসাটা পেয়েছে, কেউ বলতে পারবে না চিকিৎসা পায়নি। কিন্তু তাদের শরীর থেকে যে বুলেট বের হলো, সেই বুলেট ছিল 7.62 বুলেট। এখন প্রশ্ন, যে এই বুলেট, এই অস্ত্র কোথা থেকে এসেছিল, কে এনেছিল? তার উত্তর বেশি খুঁজতে হবে না। উত্তর আপনারা তাদের ওই সমন্বয়ক এবং এখন যে উপদেষ্টা, তাদের কাছেই পেয়ে যাবেন। তা নিজেরই তো স্বীকার করেছে যে 5 তারিখে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে উৎখাত করতে না পারলে তারা সশস্ত্র হামলা করার করতো, সশস্ত্র হামলা করার প্রস্তুতি ছিল। আমার প্রশ্ন, কাদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে তারা? কাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতো? বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে? পুলিশকে তো তারা হত্যা করেছে নির্বিচারে। এ পর্যন্ত কত পুলিশ হত্যা হয়েছে, সে লাশও তো পাওয়া যায়নি। হ্যাঁ, একটা সংখ্যা তারা বলেছে ঠিকই, কিন্তু সেটা তো বাস্তব না। তার থেকে অনেক বেশি নিহত হয়েছে। এই যে সশস্ত্র বিপ্লবের তাদের যে চেষ্টা, আমি যখন দেখলাম যে কোনোভাবেই তারা কিছুতেই মানে না, এবং যখন তারা গণভবন আক্রমণ করার জন্য ঘোষণা দিল এবং গণভবন আক্রমণ করতে আসলো, হ্যাঁ, এখানে আমার সিকিউরিটির ব্যবস্থা ছিল। একবার যদি গোলাগুলি শুরু করতো, ফায়ার ওপেন করতো, অনেক মানুষের জীবন যেত। আমার সাথে যারা সিকিউরিটিতে ছিল তাদেরও তো জীবন, গণভবনে আরো স্টাফ আছে তাদের জীবন। আর আমাকে সরাতে না পেলে, সশস্ত্র হামলা করলে বাংলাদেশে কত রক্ত ঝরতো। যাদের উন্নয়নের জন্য দিনরাত আমি পরিশ্রম করেছি, তাদের লাশ ফেলে ক্ষমতায় থাকতে হবে বা ক্ষমতা আঁকড়ে ধরতে হবে, এটা তো আমি চাইনি। হ্যাঁ, বাধ্য হয়েছিলাম সরে আসতে। কিন্তু আজকে বাংলাদেশের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে আপনারা নিজেরা বিচার করে দেখুন তো। এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে মাস্টার মাইন্ড দ্বারা জঙ্গিবাদী ইউনূস
সারা দেশকে আগুন দিয়ে জ্বালিয়েছে। ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মী কারো বাড়ি ঘর নেই। আগুন দিয়ে জ্বালানো, পুড়িয়ে মারা, ঘরে ঘরে ঢোকা, ঢুকে মারা, এটাই তো করেছে। এখানে আমি স্পষ্ট একটা কথা বলতে চাই, যে আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে যারা ওই মিছিলে নিহত হয়েছে, তা কোনো হত্যাকাণ্ড আমিও ঘটাইনি, আমার পুলিশ বাহিনীও ঘটায়নি। তার কারণ, এই মৃত্যুর গুলি যদি আপনারা একটু লক্ষ্য রাখেন, আর তাদের শরীরে যে বুলেট পাওয়া গেছে, বা আবু সাইদের শরীরে কোনো মেটাল বুলেট ছিল না, রাবার বুলেট ছিল। তো তাকে, ওরা বলছে গুলি করেছে, সে ছবি দেখিয়েছে ঠিকই, কিন্তু হাসপাতালে নেয়নি কেন, সেটা একটা প্রশ্ন। কয়েক ঘন্টা পরে তাকে হাসপাতালে নিল মৃত অবস্থায়। কেন তাকে সাথে সাথে হাসপাতালে নেওয়া হয়নি? মাত্র 20 মিনিট দূরেই তো হাসপাতাল ছিল, রংপুরে। তাহলে এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে? এটা তো ডক্টর ইনুসেরই ঘটানো, এই কারণে তার ক্ষমতায় আসা সোপান তৈরি করা, মানুষের লাশের উপর লাশ ফেলে সোপান তৈরি করে সে ক্ষমতায় দখল করেছে। এবং তার এক পরামর্শদাতা আবার লন্ডন থেকে বলেছিল, লাশ ফেলো, সরকার পড়ে যাবে। এই কথা শোনার পরে আমি তো চাই না বাংলাদেশের মানুষের লাশ পড়ুক আমার ক্ষমতার জন্য। আমি ক্ষমতা এসেছি জনগণের সেবা করতে, জনগণের উন্নতি করতে, এবং আমি তো তা করেছি, এটা আমি দাবি করতে পারি, আমি সেটা করেছি। এবং এরা যে হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে তা তো নিজে স্বীকার করেছে। ইউনূসের উপদেষ্টা সমন্বয়ক বলল, পুলিশ হত্যা করে এবং মেট্রো রেলে আগুন দিয়ে তারা বিপ্লব সফল করেছে। সিরাজগঞ্জে বিএনপির এক নেতা বলেন, পুলিশকে মেরেছে বলেই আন্দোলন সফল হয়েছে। আবার এক ইসলামিক দলের আরেকজন বললেন, পুলিশকে হত্যা করেছে বলেই তাদের আন্দোলন সফল হয়েছে। এবং এই যে জঙ্গি গোষ্ঠীগুলো এদের সাথে যে যুক্ত ছিল, সেটা তো আজকে সকলের কাছে পরিষ্কার। আপনারা দেখেন, যে সমস্ত জঙ্গি সংগঠন, সেই জামাত শিবির, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির সহ বিভিন্ন জঙ্গি সংগঠন, এগুলি তো তাদের সাথী, তাদের দোসর। কাজী আমি আবারও অনুরোধ করবো দেশবাসীকে, হ্যাঁ, হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, অগ্নিসংযোগ করেছে, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বিটিভি ভবন, বিটিআরসি ভবন, সেতু ভবন, সড়ক ভবন থেকে শুরু করে একে একে যারা আগুন দিয়ে পুড়িয়েছে, তা তো নিজেরাই স্বীকার করেছে। প্রত্যেকে দাবিদার, কে কোনটা আগুন দিয়েছে সেটা তার নিজেরাই দাবি করেছে। কিন্তু এরপরে মামলাগুলি দিয়েছে সব আওয়ামী লীগের নেতাকর্মী এবং আমার বিরুদ্ধে। আমরা নাকি হত্যাকাণ্ড করছি। আমরা কেন হত্যা করতে যাব? আমি তো দেশের মানুষের ক্ষতি করতে আসিনি ক্ষমতার লোভে। আমি তো দেশ বিক্রি করে ক্ষমতা আসতে চাইনি। আমি দেশের কল্যাণ করার জন্যই। কিন্তু মামলাগুলি সব আমাদের বিরুদ্ধে। আর এদিকে হামলাগুলি করেছে তারা, খুন করেছে ইউনূস সাহেবের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে। কাজে আমি কখনোই সংঘাত চাইনি। রেহানাও, আমাকে তো হত্যার পরিকল্পনা করা হয়েছিল। হ্যাঁ, আমরা বেঁচে গেছি। আমি প্রিয় দেশবাসীকে এটি বলবো, যে আমি 2009 সালে সরকার, তার পূর্বে দেশের অবস্থাটা কেমন ছিল, বাংলাদেশের পরিচয় বিশ্ববাসীর কাছে কি পরিচয় ছিল, সাধারণ মানুষের আর্থিক সামাজিক অবস্থাই বা কেমন ছিল। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই বাংলাদেশকে আমি উন্নয়নশীল দেশে উন্নীত করে গেছি। এটাও কি আমার অপরাধ হয়ে গেল? বাংলাদেশ আজকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, সুপেয় পানি, স্যানিটারি ল্যাট্রিন, স্কুল থেকে ঝরে পড়া বন্ধ করা, ইউনিভার্সিটি, কলেজ, সেখানে কোনো সেশন জট ছিল না, ভূমিহীন গৃহহীন মানুষের ঠিকানা দেওয়া, প্রতি পরিবার যেন সুন্দরভাবে বাঁচতে পারে তার ব্যবস্থা
আমরা করেছিলাম। আজকে যখন একটা প্রতিবন্ধী ছেলে কান্নাকাটি করে, আমি কথা বলি সাধারণ মানুষের সাথে, আমাকে যখন বললো আপনি আমাকে তো ভাতা দিতেন, এখন আমি ভাতা পাই না, আমি ওষুধ কিনতে পারি না, আমি চিকিৎসা পাই না, বৃদ্ধ, সে কেঁদে বলে আমার বয়স্ক ভাতা বন্ধ হয়ে গেছে মা, আমি আর টাকা পাই না, আমি কিছু কি খেতে পাই না। কিন্তু কেন এই মানুষগুলিকে বঞ্চিত করছে ডক্টর ইউনূস, আমার সেটা প্রশ্ন। কোভিডের কারণে, আন্তর্জাতিকভাবে বিশ্ব অর্থনৈতিক মন্দা, স্যাংশন কাউন্টার স্যাংশন, যার কারণে সারা বিশ্বেই মূল্যস্ফীতি বেড়েছে, অর্থনীতি একটা কঠিন সময়। আমরা কিন্তু সেই সময় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছুর জন্য ভালোভাবে চলে সেই ব্যবস্থা যেমন নিয়েছি, আবার সাধারণ মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে স্বল্প মূল্যে যেন খাদ্য কিনতে পারে সেই ব্যবস্থা আমি করেছিলাম। 1 কোটি পরিবারের জন্য টিসিবি কর্তৃক পারিবারিক কার্ড করে দিই, মাত্র 30 টাকা কেজিতে চাল, স্বল্প মূল্যে ডাল, তেল, চিনি যাতে কিনতে পারে সেই ব্যবস্থা করেছি। সেখানেও দেখা গেল 43 লক্ষ মানুষকে বঞ্চিত করলো। বয়স্ক ভাতা বঞ্চিত করছে, কি বলছে না আপনি আওয়ামী লীগ করেন সেই জন্য আপনাকে দেওয়া হবে না। এটা কোন ধরনের কথা? আওয়ামী লীগ করলে তারা বঞ্চিত হবে? তো আমি তো আওয়ামী লীগ বা বিএনপি বা কে কোন পার্টি সেটা দেখিনি। 43 লক্ষ পরিবারকে যদি বাতিল করা হয় আওয়ামী লীগ বলে, তাহলে 57 লক্ষ পরিবার তো আওয়ামী লীগ করতো না, তাদেরকে তো কার্ড আমি দিয়েছি। আমি দেশবাসীর কাছে অনুরোধ করবো আপনারই বিবেচনা করে দেখেন যে কিভাবে মানুষকে এরা বঞ্চিত করছে, তবে সেই টাকাগুলি গেল কোথায়। 7,97,500 কোটি টাকার বাজেট রেখে এসেছিলাম 24 সালে, প্রবৃদ্ধি 6.7 ভাগে উন্নীত হয়েছিল, মাথাপিছু আয় 2,793 মার্কিন ডলার উন্নীত হয়েছিল। আজকে প্রবৃদ্ধি 2 ভাগে নেমে গেছে, মাথাপিছু আয় কমে গেছে। মানুষের জীবনের তো কোনো মানে নিশ্চয়তাই নাই। আগে একটা দিন মজুর যে টাকা কামাই করতো তার 3 বেলা খাবার কিনেও তার হাতে টাকা থাকতো, আমিষ পর্যন্ত খেতে পারতো। আর এখন খেতে তো পারেই না, অর্থ উপার্জন তো করতেই পারে না। একজন রিক্সাওয়ালা চিৎকার করে কাঁদছে, সে সারাদিন রিক্সা চালিয়ে 200 টাকার মতো পেয়েছে, সঙ্গে সঙ্গে তার গলায় ছোড়া ছুরি দেখিয়ে তার কাছ থেকে টাকাগুলি ছিনতাই করে নিয়েছে। কই, আমি শেখ হাসিনা ক্ষমতায় থাকতে তো এভাবে কেউ রিক্সাওয়ালাদের উপরে জুলুম করতে পারেনি, সাধারণ মানুষকে জুলুম করতে পারেনি। আমি কঠোর হস্তে সন্ত্রাস জঙ্গিবাদ দমন করেছিলাম, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করেছিলাম, মানুষ নিরাপদে চলতে পারতো। আজকে মেয়েদের কি অবস্থা? প্রতিনিয়ত শিশু নারী ধর্ষণ হচ্ছে, যে কোনো সময় ঘরের ভিতরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা, বিচার চাইতে পারে না, বিচার করার কেউ নেই। আর এই ধর্ষণকারী সন্ত্রাসী এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। কারণটা কি? 15ই জুলাই থেকে যারা অপরাধ করেছে সবাইকে দায় মুক্তি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে, তাদের কোনো অপরাধ না। বাংলাদেশটাকে নিয়ে যে যে ছিনিমিনি খেলা, এটা বন্ধ করতে হবে। এভাবে মানুষের জীবনকে নিয়ে আমরা খেলতে দিতে পারি না। আওয়ামী লীগ তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের ব্যাপক ব্যবস্থা করে, হাইটেক পার্ক, ইনকিউবেশন সেন্টার, কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার, ফ্রিল্যান্সিং। প্রায় 7 লক্ষ তরুণ তরুণী ফ্রিল্যান্সিং করে বিদেশ থেকে অর্থ উপার্জন করতে পারতো লার্নিং অ্যান্ড আর্নিং প্রোগ্রামের মাধ্যমে। তাদেরকে সেই সুযোগ করে দেওয়া, সার্টিফিকেটের ব্যবস্থা করা এবং সহজে অর্থ যাতে পেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছিলাম। কোম্পানি আইন পরিবর্তন করে এক ব্যক্তি কোম্পানি কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনা জামানতে একজন তরুণ 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারতো। প্রবাসে যারা যাবে প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছে, তার মাধ্যমে
বিনা জামানতে অর্থ নিয়ে বিদেশে চাকরি করতে যেতে পারতো, ফিরে আসলে সেখান থেকে ঋণও নিতে পারতো। প্রতিটি গ্রামকে এবং প্রতিটি বাড়ি, গ্রামের বাড়িগুলিকে যাতে একটা পরিবার যাতে উন্নত জীবন পায়, যার ঘর আছে, বাড়ি বাড়ি আছে কিন্তু একটু জায়গা আছে কিন্তু একটা কিছু করবার মতো সামর্থ্য ছিল না, পল্লী সঞ্চয় ব্যাংক করে আমার বাড়ি আমার খামার এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে কিছু উৎপাদনমুখী কর্মকাণ্ড ট্রেনিং করানো, এবং এই কাজের মধ্য দিয়ে তারা যদি 200 টাকা সেভ করতে পারতো, জমাতে পারতো, তাহলে আরো 200 টাকা সরকারের পক্ষ থেকে দিয়ে 2 বছর পর্যন্ত দিয়ে তার একটা মূলধন তৈরি করে এই পল্লী সঞ্চয় ব্যাংকে রেখে সেই জন্য পরবর্তীতে তারা প্রজেক্টে থাকতে না হয়, নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের ব্যবসা নিজে করতে পারে, সেই ব্যবস্থাটাও আমি করে দিয়েছিলাম। প্রত্যেকটা পরিবার যেন সম্মানজনক ভাবে বাঁচতে পারে সেই ব্যবস্থাটাও আমি করেছি। আর দেশের মানুষের জন্য যে কাজগুলি করেছে তো সবই আপনাদের জানা। তা অপরাধটা কোথায় করলাম আমাকে বলতে পারেন? বেসরকারি খাতে ব্যাংক, বিমা, বিমান, ইন্ডাস্ট্রি সবকিছু মুক্ত করে দিয়েছি। টেলিভিশন, বাংলাদেশে একটা মাত্র টেলিভিশন, একটা মাত্র রেডিও ছিল। আমি সরকার আসার পর সব বেসরকারি বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়ে একটাই কারণে, কর্মসংস্থানের ব্যাপক সৃষ্টি হওয়ার জন্য, এবং সেটা হয়েছিল। 8,000-এর মতো ডিজিটাল সেন্টার, প্রায় 14,000-এর উপরে কমিউনিটি ক্লিনিক, প্রত্যেকটা জায়গায় কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা ছিল। প্রত্যেকটা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করে দেওয়া, কলেজ, মেডিকেল কলেজ করে দেওয়া, চিকিৎসা সেবা আরো উন্নত মানের করার জন্য ইনস্টিটিউশন গুলি গড়ে তুলে দেওয়া। এই কাজগুলি কাদের জন্য করেছি? আমার জন্য তো করিনি। আর আজকে অবস্থাটা কি? কয়েক হাজার শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে। আওয়ামী লীগ নেতার ইন্ডাস্ট্রি আগুন দিয়ে পুড়িয়ে দাও, ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়ি সব আগুন দিয়ে পোড়ানো, যেন আগুন নিয়ে একটা খেলা। এদিকে যে শ্রমিকরা বেকার হয়ে গেছে, আজকে গার্মেন্টস শ্রমিকরা ঘরে ফিরে যাচ্ছে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, ব্যাংকে টাকা নেই। কোথায় গেল টাকা? 26 বিলিয়ন রিজার্ভ রেখে এসেছি, সে টাকা কোথায় গেছে? শেয়ার মার্কেট থেকে 90,000 কোটি টাকা উধাও, ব্যাংক শূন্য। তবে সুইস ব্যাংকে টাকা নাকি বাড়ছে। তাহলে কে মানি লন্ডারিং করে? এবং আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূসের একজন মাস্টার মাইন্ড, উপদেষ্টা, তার ভাই ধরা খেলো অস্ট্রেলিয়াতে মোটা অঙ্কের টাকা পেয়ে। টাকাটা বাংলাদেশ থেকে গেছে, তো মানি লন্ডারিং কে করে? মামলা কিন্তু সব আমাদের বিরুদ্ধে। আমি, আমার ছোট বোন, আমাদের ছেলে মেয়ে সবাই তো দোষী। কই 15 বছর একটানা ক্ষমতায় তারা কি কেউ এসছে কখনো কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে? তা তো করতে আসেনি। আমি সকলের ছেলে মেয়ের জীবন মান উন্নত করে দিয়েছি, সেখানে তো দল মত দেখিনি। প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা আমি, সেইভাবেই তো আমি কাজ করেছি। আমি এটুকু আজ বলতে চাই যে এই দিন তো আমাকে বাংলাদেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলাম, যে দেশটার জন্য আমার বাবা এই দেশের মানুষের স্বাধীনতার জন্য জীবন দিলেন, আর্থসামাজিক উন্নয়নের জন্য জীবন দিলেন, সেই দেশটাকে আমি আর্থসামাজিক উন্নতি করে মানুষের মর্যাদা কোথায় তুলে দিয়েছিলাম, আজকে সেই দেশটাকে কিভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ, এখন মানুষের খাদ্য নাই, খাদ্য ঘাটতি হয়ে গেছে। ব্যবসায়ীরা নির্যাতনের শিকার, ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না, শিক্ষকরা লাঞ্ছিত, আইন আদালত
এই সমন্বয়ক ইউনূসের অস্ত্রধারীরা প্রধান বিচারপতির বাড়ি হামলা, বিচারপতিদেরকে পদত্যাগ করানো, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন সবগুলি হামলা করে করে তাদেরকে সরিয়ে দেওয়া, সব জায়গায় দলবাজি। সেক্রেটারিয়েটে আগুন, হাইকোর্টে আগুন, সংসদ ভবন ভাঙচুর, ডকুমেন্টগুলি ফেলে দিয়ে, আগুন লাগাতে পারেনি বলে পানি ফেলে দিয়ে সেগুলি ধ্বংস। 32 নম্বর, যে বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই বাড়িটাও আজকে প্রথমে আগুন দিল, তারপরে বুলডোজার দিয়ে ভাঙলো। 5ই আগস্ট 2024 সালে সেই বাড়িতে আগুন দিয়ে পড়ালো। আর 5 ফেব্রুয়ারি 2025 এসে বুলডোজার দিয়ে ভেঙে সেখানে ইসলামিক পতাকা তুলে দিল। কেন, আমরা কি ইসলাম ধর্ম পালন করি না? আমাদের পরিবার তো ইসলাম ধর্ম সবসময় পালন করেছে। 560টা মসজিদ আমি করে দিয়েছি। মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টার আমার হাতে করে দেওয়া, কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়া, দাওরাই হাদিসের স্বীকৃতি দিয়ে আরবি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, এমপিও ভুক্ত করেছি, মাদ্রাসা শিক্ষাকে উন্নত করার ব্যবস্থা করে দিয়েছি, সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। ইসলামের সেবা যদি করে থাকে তা আমিই করেছি। সেখানে আবার ইসলামিক পতাকা উড়িয়ে কি বোঝাতে চাচ্ছে? আর এই বাড়ি ভেঙে তার অর্থটা কি? এই বাড়ি থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আর এই বাড়িতেই তো তাকে হত্যা করা হলো। সেই বুলেটের দাগ, রক্তের দাগ। আমরা তো ভোগ করিনি বাড়িটা। আমরা দুই বোন তো জনগণের সম্পদ হিসেবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে দান করে দিয়েছিলাম। ওই ট্রাস্ট থেকে অনেক ছেলে মেয়ে এবং গ্রেনেড হামলায় যারা আহত, নিহত পরিবার, তার দুস্থ মানুষকে আমরা সাহায্য করতাম। ওই ট্রাস্টের টাকা কোভিডের সময় 5 কোটি টাকা দিয়ে ফান্ড করে দিয়ে কোভিডে আর্থিক সহায়তা যাতে দিতে পারি সেই ব্যবস্থা করে দিয়েছিলাম। প্রাইম মিনিস্টার অফিসে সেই ফান্ড আমি করে দিই। ভূমিহীন গৃহহীন মানুষকে যখন ঘর করে দিই, এই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে 5 কোটি টাকা দিয়ে আলাদা ফান্ড তৈরি করে দিয়েছি, যেখানে জমি পাওয়া যেত না, জমি ক্রয় করবার জন্য টাকা দিয়েছি। এই ট্রাস্টের থেকে তো আমরা জনগণের সেবা করেছি। আর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, দেশি বিদেশি অনেকে সেটা এসেছে, দেখেছেন, ভিজিট করেছেন। সেটাকে ভেঙে শেষ করে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, লুটপাট করা হলো। সুধা সদর ওয়াজেদ সাহেবের বাসা, সেটাও ভেঙে লুটপাট করে সেগুলি আবার বাজেয়াপ্ত করা হয়েছে, ক্রক করে নেওয়া হয়েছে। আছে কি সেখানে? কয়েকটা ভাঙাচোরা ইটকাঠি পড়ে আছে, সবই তো লুট করে নিয়ে গেছে। সিআরআই গবেষণা কেন্দ্র, সেটাকে ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের তো সমস্ত কিছু লুটপাট। গণভবন ভাঙা এবং লুটপাটের সেই ছবি তো সবাই দেখেছেন। এখন আবার দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে গেছেন কি গণকবর বানাতে আর মিউজিয়াম বানাতে। জায়গাটা কার? আমার না, আমার তো না। লুই কান পৃথিবীর একজন শ্রেষ্ঠ আর্কিটেক্ট, তার নকশায় সংসদ ভবন এবং তার ল্যান্ডস্কেপেই এখানে সরকার প্রধানের বাসা। যিনি সরকার প্রধান হতেন তিনি এই বাড়িতে থাকবে, তবে সেইভাবেই চলছিল। তো হঠাৎ এই গণভবনটাকে গণকবর করা, মিউজিয়াম করা কার জন্য? মানুষ হত্যা করলো ডক্টর মোহাম্মদ ইউনূস, দোষ হলো আমার উপরে। আর গণভবন সরকারি সম্পত্তি, জনগণের সম্পত্তি। এই লোক দেখানো খেলা, তার ওই নাটক সবাই এখন বুঝতে পারে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য ডক্টর ইউনূস দায়ী। তার মেটিকুলাস ডিজাইন এবং মাস্টার মাইন্ড দ্বারা সংগঠিত, এবং এই জঙ্গিদের দ্বারা করেছে বলেই পুরস্কার স্বরূপ সমস্ত জঙ্গিদের কারাগার থেকে মুক্তি দিয়ে দিয়েছে। দেশটা এখন জঙ্গিদের রাষ্ট্র। কারণ
ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেছে জঙ্গিদের দ্বারা, অস্ত্র, অর্থ, বল প্রয়োগ করে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, সংবিধান মোতাবেক আসেনি। অসাংবিধানিক ভাবে, অবৈধভাবে ক্ষমতা দখল করে আজকে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি মুনাফিকি করেছে। আজকে আমাদের স্বাধীনতা হুমকির মুখে। পরাজিত শকুনের দল আজকে আমাদের জাতীয় পতাকা খুবলে খুবলে খাচ্ছে। আমাদের সংবিধান লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান। এই সংবিধান তারা মানে না এখন। সেটাও নাকি সংস্কার করতে হবে। সংস্কার যদি করতে হয়, তাহলে ইউনূসের নিজেরই সংস্কার করা উচিত। সে যে একটা অমানুষ, অত্যন্ত স্বার্থপর, অর্থলোভী, ক্ষমতালোভী, তার হাতে বাংলাদেশ, বাংলাদেশের জনগণ কেউ নিরাপদ না। আমি জাতির কাছে এটাই আহ্বান করব যে আমি কখনো কখনো অন্যায় করিনি, আমার হাত থেকে কোনো মানুষ খুন হয়নি। আমার নিজের বাবা মা ভাইদের যারা হত্যা করেছে, আমি ইচ্ছে করলে তাদের তো হত্যা করতে পারতাম, আমি তো তা করিনি। আর 10টা ছেলে মেয়ের বাবা মা মারা গেলে বা নিহত হলে বা হত্যা হলে যেভাবে সাধারণ আদালতে বিচার হয়, ঠিক সেইভাবেই বিচার করেছি। কারণ আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি, বিচারহীনতার কালচার থেকে বাংলাদেশকে মুক্ত করেছি, জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছি, আর্থসামাজিক উন্নতি করেছি, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, সব দিক থেকে আমার দেশ যেন সারা বিশ্বের কাছে একটা উন্নত হয় সেই ব্যবস্থা করেছি। প্রেক্ষিত পরিকল্পনা করেছি ডিজিটাল বাংলাদেশ করে দিয়ে পরবর্তীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো 2041 সালের মধ্যে। সেই কর্মসূচি আমি দিয়েছি। আমি কেন মানুষ হত্যা করতে যাব? যে মানুষের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তাদের জীবন মান উন্নত করলাম, তাদের কোনো ক্ষতি হোক এটা তো আমি কখনো চাইনি। কিন্তু 5 তারিখ আমি সরে না আসলে তারা যে সশস্ত্র বিপ্লব করবে, সেই যে প্রস্তুতি তাদের, এটাই তো বোঝা যায়। যে এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে ইউনূস এবং তার এই মেটিকুলাস ডিজাইনার যারা, এবং তার এই সমন্বয়ক এবং তার উপদেষ্টা, এরা সকলে দায়ী। কাজে তাদের বিচার আমি চাই জনতার কাছে, যে আমাদের উপর কেন এত অন্যায় হবে। আওয়ামী লীগ কি অপরাধ করেছে? দেশ স্বাধীন করেছে, আর্থসামাজিক উন্নতি করেছে। যখন এই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, দেশের মানুষ সুন্দর জীবন পেয়েছে, উন্নত জীবন পেয়েছে, এটা হলো বাস্তবতা। আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে বিভ্রান্ত করে, মিথ্যাচার করে, তাদেরকে একেবারে মানে আমি বলবো যে তাদের জীবনটাই নষ্ট করে দিয়েছে। কয়েক লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারে না, বিনামূল্যে বই দিয়ে সেটা দিতে পারেনি, শিক্ষার পরিবেশ নাই, শিক্ষার্থীরা শিক্ষকদের অপমান করে। একটা সমাজকে, একটা জনগোষ্ঠীকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের কল্যাণ চেয়েছিলাম, মানুষকে বাঁচাতে চেয়েছিলাম। আর আজকে আমি যখন দেখি লাশের পর লাশ পড়ে থাকে, 16 বছর একটা ছেলে, কেন সে ছাত্রলীগের মিছিলে গেল, তার পাটা কেটে ফেলে দিল। একটা প্রতিবন্ধী, সেই একটা কথাই জানে, শিখেছে জয় বাংলা, পিটিয়ে তাকে হত্যা করতে হবে? সংখ্যালঘুদের উপর অমানবিক অত্যাচার হয়েছে। আইনজীবীরা কোর্টে আমাদের জন্য দাঁড়াতে পারবে না, 93 জন আইনজীবীকে একই দিনে গ্রেপ্তার করে দেওয়া হলো। পৃথিবীর কোন দেশে এরকম ঘটনা ঘটেছে? সারা দেশটার জন্য রক্তাক্ত, আগুনে জ্বলছে। দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে, অর্থনৈতিক উন্নতি করতে হবে। এই দেশের যে ক্ষতি করেছে, এই ক্ষতি পূরণ করতে বহু সময় লাগবে। কিন্তু ইউনিসেফ সেই যোগ্যতা নেই। ধ্বংস করতে জানে, সৃষ্টি করতে জানে না। মানুষকে শোষণ করতে জানে, মানুষের কল্যাণ করতে পারে না।
এই ধরনের লোক ক্ষমতা থাকলে দেশের মানুষের কখনো মঙ্গল আসবে না। কাজে আজকের দিন আমি এটাই আহ্বান করব, আপনারা এই জঘন্য জঙ্গি ফ্যাসিবাদী ইউনূসের হাত থেকে দেশটাকে রক্ষা করুন, এবং এই অপরাধের জন্য একদিন গণ আদালতেই যেন তাদের বিচার হয়, সেটাই আমি চাই। আমার কোনো চাওয়া পাওয়া নেই, মা বাবা ভাই সব হারিয়ে আপনাদের সেবা করতেই তো এসেছি, এবং সেটা করেছি, এটা প্রমাণ করেছি যে হ্যাঁ আমরা পারি। জাতিপিতা বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবে না, বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, নিবন্ধন বাতিল করে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে, একটা অবৈধ ক্ষমতা দখলকারীর কোন অধিকার বলে সে এই সিদ্ধান্ত দেয়? অবৈধভাবে যে ক্ষমতা দখল করে তার সব সিদ্ধান্তই অবৈধ, এটা উচ্চ আদালতের রায় আছে। কাজে আজকে এই অবৈধের হাত থেকে দেশটা, ফেসিবাদী ইউনূসের হাত থেকে দেশটা বাঁচাতে হবে। আওয়ামী লীগকে তারা নাকি শেষ করে দেবে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। এই আওয়ামী লীগের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত কমিটি আছে। শুধুমাত্র আওয়ামী লীগ কমিটির আমাদের যে কাঠামোগত পদগুলি আছে সেটা হিসাব করলেই প্রায় 55 লক্ষ আমাদের শুধু পদাধিকার বলে 55 লক্ষ লোক সেখানে সংগঠনের সাথে কর্মরত। এরপরে তো সাধারণ সদস্য পদ আছেই। তারপর আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আমাদের মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, আমাদের মহিলা শ্রমিক লীগ, আই আইনজীবী, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ থেকে শুরু করে বিভিন্ন সহযোগী সংগঠন, এই সব আমাদের কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, সমস্ত সংগঠনগুলি যদি আমরা হিসাব করি, বাংলাদেশের যে বিশাল একটা জনসংখ্যা, এই জনসংখ্যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস হত্যা করে শেষ করতে চায়। যখন একটা জনগোষ্ঠীকে কেউ এভাবে নিশ্চিহ্ন করতে চায়, সেটাকেই বলে গণহত্যা। তো ইউনূস এখন সেই গণহত্যায় মেতেছে। এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। এই গণহত্যাকারী ফ্যাসিস্ট ইউনূস বাংলাদেশের জন্য একটা কালসাপ হিসেবে এসেছে। কাজে আমি দেশবাসীর কাছে এইটুকুই বলবো যে আবার যদি সুযোগ পাই ইনশাল্লাহ বাংলাদেশের হারানো গৌরব আবার ফিরিয়ে নিয়ে আসব। বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নতি করে দেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ করব। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে, এবং উন্নয়নশীল দেশ থেকে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। আজকে দিনে এটাই আমাদের প্রতিজ্ঞা। আমি আছি আপনাদের পাশে। বাবা মা ভাই বোন সব হারিয়েছে, হারাবার কিছু নেই। ঘর বাড়ি জিনিসপত্র সব লুট হয়ে গেছে, সবই ইউনূস সাহেব লুট করে নিয়ে গেছে। আমাদের কিছু হারাবার কোনো কিছুই নেই, কিন্তু বাংলাদেশের জনগণ আছে। আমি আপনাদেরই আছি, আপনাদের পাশেই আছি। যেখানে যত দূরেই থাকি না কেন, বাংলাদেশের জনগণ আমাদের হৃদয়ে আছে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রিয় নেত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাই। আমাদের সবার দৃঢ় বিশ্বাস, আপনার নেতৃত্বে অবিলম্বে জঙ্গি ফ্যাসিস্ট ইউনূস গং ধ্বংস হবে। অন্ধকার আচ্ছন্ন দেশ আবার আপনি সোনার আলোয় ভরিয়ে দেবেন। আমরা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন প্রার্থনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক।